খুবই হাই ইম্প্যাক্টের কথা এবং লেজিট কথা, কিন্তু এটা সত্য কথা না, মানে দুইটা সাইডের কথাই কিন্তু সত্য। বাট দিন শেষে ডিবেটটা বাজে হবে। কেন বাজে হবে? কারণ তোমরা দুই সাইড যে যে জিনিস নিয়ে কথা বলছো এগুলা খুবই আনরিয়ালিস্টিক। কেন আনরিয়ালিস্টিক? এই ওয়ার্ল্ডে অলরেডি অনেক মানুষ, মানে মনে করো কনজারভেটিভ যারা আছে আর যারা একটু অর্থোডক্স চিন্তা ভাবনা করে, তারা বাই ডিফল্ট ফেমিনিস্ট মুভমেন্টকে দেখতে পারে না, ফেমিনিস্ট আইডিওলজিকে দেখতে পারে না। যদি সেরকম হয় তার মানে হচ্ছে যে আমরা ধরে নিতে পারি এই মানুষগুলা, এবং এই মানুষগুলা কি তোমার কি মনে হয় যে খুব রেশনালি চিন্তা করে ফেমিনিস্টের মধ্যে, ফেমিনিস্ট মুভমেন্টকে সাপোর্ট করে, ফেমিনিস্ট মুভমেন্টের এগেইনস্টে কথা বলে? কখনোই না। এটা তাদের ট্র্যাডিশন, এটা তাদের রিলিজিয়াস বিলিফ অনেকটা, এটা তাদের ইনহেরেন্ট সাইকোলজিক্যাল একটা বায়াস যে আমরা কখনোই এই মুভমেন্ট গুলাকে সাপোর্ট করব না। এগুলো তো হচ্ছে যে লাইক তোমার কি যে কাফের মুশরিকদের কাজ, শয়তানের মুভমেন্ট, হাবি জাবি দিস এন্ড দ্যাট। সো এই মানুষগুলা কখনোই তো মানে মানে ফেমিনিস্ট মুভমেন্ট যদি সাপোজ ম্যারেজের 100টা খারাপ সাইড নিয়ে এবং এটার জন্য ডিসকারেজ করার জন্য 100টা ইয়ে নিয়ে একটা থিসিস লেখে, তোমার কি মনে হয় যে এই মানুষগুলো সেটা পড়বে? পড়বে না কোনোদিন। আবার হচ্ছে তোমার কি জানি বলে, যেই মানুষগুলা ফেমিনিস্ট মুভমেন্টের খুব কোর সমর্থক, যখন কোর সমর্থক, লাইক তুমি মনে করো যে আমি কি বলা যায়, আমি একজন কোর সোশ্যালিস্ট আর কোর কমিউনিস্ট, আমি কি তাইলে তোমার কারোর চেহারা দেখে আর কোন একজন লিডারের চেহারা দেখে কোর সোশ্যালিস্ট কোর কমিউনিস্ট হইছি? নট নেসেসারি, আমি তো আইডিওলজির জন্য হইছি, তাই না? মানে মনে করো তোমরা মানে জিনিসটা তো বুঝতেছো আই সাপোজ। আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? মানে আর্গুমেন্ট কি সেন্স মেক করতেছে? তোমরা ধরতে পারতেছো যেটা বলতেছি? টাফ লাগলে বলো, প্যারা নাই, বাট বলো। হালকা ভাই আই থিঙ্ক আইটু ভিজিবল হলে স্যার ভাইয়া ভালো হইতো। হ্যাঁ শিওর শিওর, সমস্যা নেই। যেটা যেটা বুঝবা না সাথে সাথে বলবা, সমস্যা নাই। জিনিসটা হচ্ছে যে অনেকটা এরকম যে লাইক তোমার মনে করো যে কি বলা যায়, টিম চেঞ্জ করছে, আর নেইমার যতবার টিম চেঞ্জ করছে ওরা প্রত্যেকবার টিম চেঞ্জ করছে সাপোর্ট করার জন্য। তোরা তো হচ্ছে তোমার অরিজিনাল সাপোর্টার না। এন্ড হোয়াট ডু আই মিন বাই অরিজিনাল সাপোর্টার না? এই মানুষগুলো কখনো ওই ক্লাবের জন্য বা অন্য ইয়ের জন্য অত বেশি ইফোর্ট দিত না, এই মানুষগুলো অত বেশি কন্ট্রিবিউট করতো না। বাট র্যান্ডম মনে করো সাপোজ যে মানুষগুলো খুবই পার ভক্ত ছিল, ওরা কি, ওরা জাস্ট বার্সেলোনার খেলার স্টাইলটা ভালো লাগতো এই জন্য বার্সেলোনাকে সাপোর্ট করতো, তাই না? বার্সেলোনার হিস্ট্রি হেরিটেজ এটাকে ভালো লাগতো এই জন্য। মানে তুমি চিন্তা করো, তুমি যদি একটা পলিটিক্যাল আইডিওলজিতে সাবস্ক্রাইব করো বা একটা পলিটিক্যাল দর্শনকে সমর্থন করো, কেন করবা? তুমি তো নিশ্চয়ই এই জন্যই করবা না যে এই জিনিসটা তোমার ঠিক মনে হয় সেই জন্য, তাই না? এখন ওই মুভমেন্টটা হঠাৎ করে একটা ভুল দিকে টার্ন নিলে তখন কি তুমি ওই দর্শনটাই ছেড়ে দিবা নাকি তখন এই মুভমেন্টটার সঙ্গ ছেড়ে দিবা? তুমি তো মুভমেন্টটার সঙ্গ ছেড়ে দিবা, দর্শনটা তো ছাড়বা না। সো লাইক এই জিনিসটাই বলতেছি। সো অপোজিশনও যে কথাটা বলছে জিনিসটা এরকমও না যে আসলে সবাই ছেড়ে দিবে আর হচ্ছে যে অনেক বেশি ব্যাকল্যাশ খেয়ে যাবে, এরকম না। জিনিসটা হচ্ছে যে ফেমিনিস্ট মুভমেন্ট নিয়ে যারা আগাইতেছিল, মানে হচ্ছে লাইক ওদের জিনিসপাতি প্রকাশনা বাই ডিফল্টই কনজারভেটিভ অর্থোডক্সরা পড়তোই না কখনো। ওদের জিনিসপাতি নিয়ে এদের চিন্তা, মানে এদের চিন্তা হেডে কি নাই কোনো। সো লাইক ওরা অনেক হেট করা স্টার্ট করবে নতুন করে, জিনিসটা এমন ওরা আগে থেকেই অনেক হিট করতো, নতুন করে কোনো হেটেড হেট হচ্ছে না। ভাই আপনি আসেন তাইলে এখন, তাহলে আমি গেলাম। খাইতে গেছে যেটা বলতেছিলাম। সো ডিবেটটা তখন এই স্পেসিফিক পয়েন্টটা হয়ে যাবে তোমার যে উই বিলিভ অ্যাজ আ গভর্নমেন্ট অর লাইক অ্যাজ অ্যান এভারেজ ভোটার, মানে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, বিপি ডিবেটে এই জিনিসটা অনেক কাজে লাগে যে তোমার এটা দেখাইতে হবে যে অ্যাজ অ্যান এভারেজ ভোটার তুমি একটা জিনিসকে সাপোর্ট করো নাকি করো না, ঠিক আছে? অর লাইক তোমার মনে করো যে কি বলা যায় যে মানে যখনই তুমি দেখবা কোনো একটা জিনিস লজিক্যালি তুমি বুঝাইতে পারতেছো না, রিলেটেবল করতে পারতেছো না, বা মনে করো যে সাপোজ হ্যাঁ একটা জিনিসে মনে করো যে এরকম এক্সাম্পল আসতেছে, দুই সাইড থেকেই এক্সাম্পল আসতেছে অনেকটা এরকম যে আচ্ছা এটাও তো হইতে পারে এটাও তো হইতে পারে, একটা মানুষ তো এটাও করতে পারে ওটাও করতে পারে, মানে দুইটা সাইড মনে করো যে সব ডিবেট তো একটা ডিবেট না, বাট কয়েকটা আর্গুমেন্ট একটা আর্গুমেন্ট হয়ে যেতে পারে। তো তখন হচ্ছে যে লাইক দেখানো লাগতেছে যে একটা মানুষ কি করবে, অপোজিশনও বলতেছে এটা করতে পারে তুমিও বলতেছো এটা করতে পারে, তখন জেতার জন্য হচ্ছে যে লাইক তোমার এটা একটা গুড মুভ হইতে পারে যে তুমি বলবা যে একটা এভারেজ ভোটার এই জায়গায় কি করতো, লাইক একটা এভারেজ ভোটার লাস্ট দুটো ইলেকশনে কি করতো, আওয়ামী লীগকে ভোট দিত না। লাইক একটা এভারেজ ভোটার কি এরকম কোনো এগ্রিমেন্টে সাইন করবে যে দেশের সকল নারীদের উপর হিজাব বা নিকাব বাধ্যতামূলক করে দেওয়া হোক? করবে না। এটাই এভারেজ ভোটার কি চিন্তা করে, ঠিক আছে? ওকে, সো যে জায়গায় ছিলাম সেখান থেকে যদি আসি জিনিসটায়, তুমি এটাই বলতে পারো যে উই অ্যাজ অ্যান এভারেজ ভোটার বিলিভ দ্যাট ইন আ নর্মাল স্টেট অর ইন আ নর্মাল স্টেট ফাংশনারি
দেয়ার ইজ দিস আন্ডারস্ট্যান্ডিং among people যে তোমার there's a very specific group of young voters or very specific group of young লিবারেল পিপল অর ইয়াংস্টার্স যারা কিনা হচ্ছে এই মুভমেন্টটাতে সাপোর্ট করে অর হচ্ছে যে মানে তোমার মানে এই ধরনের খুব লিবারেল মুভমেন্ট গুলা অর হচ্ছে তোমার রেডিকাল মুভমেন্ট গুলা কাদের সাপোর্ট পায়, যারা কিনা তোমার লাইক খুব বেশি মানে মনে করো যে ওই স্পেসিফিক এইজের যারা হচ্ছে তোমার তরুণ গোষ্ঠী থাকে তারা, ঠিক আছে? মানে তুমি দেখবে যে কমিউনিজম কিন্তু বুড়া মানুষজনের মাথা থেকে বের হয় নাই, আর ওটার একদম পার ভক্ত সমর্থকরা সাপোর্টাররা খুব বুড়া মানুষজন ছিল না। ওই টাইমে যে তরুণরা ছিল বা যারা মনে করো যে 30-40 এরকম বয়স পর্যন্ত ছিল তারা ছিল। সো জিনিসটা হচ্ছে যে লাইক হ্যাঁ, দেন তুমি যখন এভাবে ফ্রেম করছো দেন তোমার আর্গুমেন্টটা এই লাইনে যাবে যে দেখেন আমরা তো আসলে বিশ্বাস করি যে এই স্পেসিফিক মানুষগুলা এই মুভমেন্টটাকে সাপোর্ট করে এবং এই মুভমেন্টটা ইম্প্যাক্ট রাখতে পারে এই স্পেসিফিক মানুষগুলোর উপরেই। অর্থ কি? অর্থ হচ্ছে মনে করো যে লাইক সাপোজ আজকে যেরকম আমি মনে করো যে জামায়াত ইসলামীর একজন সাপোর্টার না বা জামায়াত ইসলামীর একজন সমর্থক না, সো এখন মনে করো যে জামায়াত আমির হঠাৎ করে বললো যে আমরা মনে করি এই কাজটা ভুল বা এই কাজটা ঠিক, বা হ্যাঁ মনে করো যে জামায়াত আমির আজকে বললো যে আমরা মনে করি যে টাকনুর নিচে কাপড় পরা উচিত না, কারণ হচ্ছে এটা হচ্ছে এরকম রিলিজিয়াস থিওলজিতে আসছে, তো এই জন্য আমরা মানুষজনকে আহ্বান জানাবো বা আমরা মানুষজনকে কি বলে যে লাইক রিকোয়েস্ট করবো মানে লাইক আমরা ঘৃণা করবো যারা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে। তো তোমার কি মনে হয় আমার এটা কিছু যাবে আসবে? কিছু যাবে আসবে না, কারণ আমি তো জামায়াত ইসলামের সাথে নিজেকে কানেক্টেড মনেই করি না। সো লাইক এখন ও যদি আমাকে ঘৃণা করে আমার সমস্যা নেই, করতে পারে এরকম। বাট মনে করো সাপোজ আমি সমর্থক হইতাম, তখন আমার কাছে জিনিসটা কেমন লাগতো যে আচ্ছা আমার নেতা আমাকে এটা বলছে, বা লাইক আমি যে আইডিওলজি সাপোর্ট করি, যার নেতৃত্ব আমি মেনে নেই, ওর যে এই আদর্শটাকে বর্তমানে ধারণ করে সামনে আগায় নিচ্ছে, মানে ওই আদর্শিক পলিটিক্যাল পার্টিটাকে, সেই মানুষটা এটা বলতেছে, তখন জিনিসটা কি হইতো? তখন আমার উপর এটা ইম্প্যাক্ট ফেলতো, রাইট? আমি তখন হয়তো অ্যাকচুয়ালি টাকনুর উপর কাপড় পরা স্টার্ট করতাম, আমি হয়তো অন্য নিয়মগুলো মানা স্টার্ট করতাম। জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে? সো গভর্নমেন্টের জন্য এখন আমি এত কিছু কপ চাইলাম কেন তোমাদের? আমি জাস্ট এই লাইনটা বোঝানোর জন্য কপ চাইছি, সেটা হচ্ছে যে এপি ডিবেটে অনেক আকাশ পাতাল উল্টায় ফেলবো, পৃথিবী উল্টায় যাবে, এই ধরনের ইম্প্যাক্ট এই ধরনের রেজাল্ট নিয়ে আমরা ডিবেট করছি যে হ্যাঁ আমরা এটা করে অনেক পৃথিবীকে প্রোগ্রেসিভ বানায় দিব, এটা করে আমরা অনেক পৃথিবীতে ন্যায় বিচার আনবো, এটা ওইটা। বিপি ডিবেটে তোমাকে 3টা টিমকে ডিফিট করতে হবে, ঠিক আছে? এমন কোনো বার্ডেন কখনো নিবাই না যেই বার্ডেন তুমি প্রুফ করতে পারবে না, খুবই ছোট বার্ডেন নিবা। স্পিচের শেষে এই লাইনটা বলবা যে আমরা জানি এই হাউসে সবচাইতে ছোট অর লাইক মানে আমাদের ইম্প্যাক্টটাকে এই হাউসে বাকি 3টা বেঞ্চের চাইতে অনেক বেশি ছোট লাগতে পারে আপনার, অনেক বেশি লেস সিগনিফিক্যান্ট লাগতে পারে। But the thing is, the impacts that we talk about are the only realistic impacts and the practical impacts that can be implemented realistically into the real world. And that is why these impacts stand into the house even after the end of the debate. এটাই বিপি ডিবেটের জাজমেন্ট হয় এটার ভিত্তিতে যে যেই 4টা দল আছে এই 4টা দলের মধ্যে কোন দলটা দেখাইতে পারছে যে তাদের আর্গুমেন্টের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি ইমোশনের উপর। বাই ইম্প্যাক্ট আই ডু নট মিন ডিবেটের ইম্প্যাক্ট, বাই ইম্প্যাক্ট আই মিন কাদের কথাগুলা হাউসে টিকে যায় ডিবেট শেষ হওয়ার পর্যন্ত, এবং লাইক মানে কারা রিয়েল ওয়ার্ল্ডের উপর অ্যাকচুয়ালি একটা ইম্প্যাক্ট দেখাইতে পারে, ছোট ইম্প্যাক্ট হোক প্যারা নাই বাট রিয়েলিস্টিক। সো ওকে, এটা গেল পরের জিনিসটা। ওকে, সো হচ্ছে ওই যে তোমার বললাম না ফ্রেম আউট, আমি কিন্তু এখন কি করছি অপোজিশনকে ফ্রেম আউটই করছি, আর ইভেন গভর্নমেন্টকেও ফ্রেম আউট করছি। এটা বলে লাইক মনে করো তোমার উপরের 2টা দল ছিল, ঠিক আছে? তোমার ওই যে ওপেনিং গভর্নমেন্ট, আমি যেগুলো বলছিলাম ফার্স্টে না যে এই যে অনেক প্রোগ্রেসিভ হয়ে যাবে পৃথিবী, অনেক ওমেনরা মানে নিশ্চিন্ত হয়ে যাবে, বা হচ্ছে উইমেনরা অনেক বেশি প্রোগ্রেসিভ হয়ে যাবে, আগে যাবে, এটা ওইটা মনে করো গভর্নমেন্ট এটা বলে গেছে, ওপেনিং গভর্নমেন্ট। আর ওপেনিং অপোজিশন মনে করো এটা বলে গেছে যে না আসলে তো এটা হবে, অনেক ব্যাকল্যাশ খাবে, দিস এন্ড দ্যাট। তুমি ক্লোজিং গভর্নমেন্ট তুমি কি করবা? তুমি জাস্ট এটা বলবা যে ভাই দেখেন যে ওদের এই আর্গুমেন্ট যেগুলো ছিল এগুলো রিয়েলিস্টিক আন্ডার দিস গ্রাউন্ডস এন্ড দিস সার্কামস্টান্সেস। আমরা এখন ডিবেটটাকে রিফ্রেম করবো, রিক্যারেক্টারাইজ করবো, তখন তুমি দেখাবো ফেমিনিস্ট মুভমেন্টটা কিরকম, এর আসলে অডিয়েন্স কারা কারা, এবং এইখানে কিন্তু তুমি ইন্টিগ্রেটেডলি রিবার্টাল দিয়ে দিচ্ছ অপোজিশনে। কারণ কি, এই যে একটা প্রেমাইস না, এটা তো প্রেক্ষাপট ছিল যে আসলে সবাই এটাকে ফলো করে, সবাই আগে যেতে পারে, এটা ওটা যেটা তোমার ওপেনিং গভর্নমেন্ট বলছে, তুমি তো এই জিনিসটাই ভাঙতেছো এখন, তাই না? সো এটা তোমার একটা নিজের কনস্ট্রাকশন কেস, বাট এট দ্য সেম টাইম এটা একটা ইন্টিগ্রেটেড রিবার্টালও,
ঠিক আছে, তোমার গভর্নমেন্টের কেসটাকে কেটে দিচ্ছে। সো জিনিসটা হচ্ছে মোর লাইক দিস, যে তুমি যদি ক্লোজিং গভর্নমেন্টে থাকো তুমি অ্যাপ্রোচ করবে এভাবে ডিবেটটাকে, ঠিক আছে? ওকে, সো এখন ক্লোজিং গভর্নমেন্ট ক্লোজিং অপোজিশনের জন্য ডিবেটটা মোর লাইকলি এরকম। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে এক্সটেনশন। নাও হোয়াট ডু আই মিন বাই এক্সটেনশনস? এক্সটেনশনস নিয়ে আমি আগেও কথা বলছি তোমাদের সাথে, স্টিল একবার বলি। এক্সটেনশন আসলে দেখতে কিরকম বা কি? এক্সটেনশন অনেক ভাবে হইতে পারে, ঠিক আছে? মানে এক্সটেনশন কি, এটা ইটসেলফ অনেক ব্রড একটা ডিসকাশন, মানে এই ডিসকাশন করতে 2 ঘন্টা লাগবে। বাট ইন শর্ট, এক্সটেনশন আসলে কি? এক্সটেনশন হচ্ছে তোমার, মনে করো যে তোমার এক্সটেনশন, তো একটু দাঁড়াও আমি একটা চিন্তা করে এক্সাম্পল দিই তোমাদেরকে। এক্সটেনশনস লাস্ট বিপি কোনটা করলাম? হ্যাঁ, মনে করো যে এই যে একটা মোশন আছে যে এই সংসদ বিশ্বাস করে যে মাংস খাওয়া অনৈতিক, ঠিক আছে? এটাই, এই সংসদ বিশ্বাস করে মাংস খাওয়া অনৈতিক। তো তোমার হচ্ছে যে আপার হাউস যে ছিল, ও এসে তোমার অনেকক্ষণ কথা বললো এটা নিয়ে কপ চাইলো যে আসলে মাংস খাওয়া অনৈতিক, কারণ হচ্ছে আপনার মাংস হচ্ছে লাইক, মানে জিনিসটা এরকম যে আপনি একটা কি বলা যায়, যে আপনি একটা জন্তুর কনসেপ্ট, মানে মাংস তো আর ভাই কোনো জন্তু জীবিত থাকা অবস্থায় গা থেকে কেটে নিয়ে খাইতে পারি না, মানে ওটা খাইলে তো অনেক অমানবিক কাজ হবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা জীব বা জন্তুকে মাইরে দেন ওর মাংস রান্না করে খাই। তো বললো যে, তো গভর্নমেন্ট এসে বলতেছে, ওপেনিং গভর্নমেন্ট, যে এটা একটা অনৈতিক কাজ, কারণ হচ্ছে আপনি একটা জন্তুর কনসেন্ট ছাড়া তাকে হত্যা করেন, তাকে হত্যা করে তাকে খান। এটা ইটসেলফ মানে লাইক, মানে প্রিন্সিপালটাও ধরতেই পারতেছো। লাইক মনে করো যে তোমাকে যদি কেউ হত্যা করে দেন পুরায় তোমার মাংস খাইতে তোমার কেমন লাগতো? সো লাইক জিনিসটা সেম, এটা ওরকম একটা বিভৎস কাজ, তো এই জন্য হচ্ছে এটা অনৈতিক। ওকে, এটা বললো। অপোজিশন এসে বললো যে আসলে দেখেন জিনিসটা তো এরকম না, আসলে আপনার এই জিনিসটা এমন না যে আমরা অনেক খুশির ঠেলায় হচ্ছে যে এইভাবে মেরে খেয়ে ফেলতেছি। আপনার বুঝতে হবে যে পৃথিবী একটা সোশ্যাল কন্ট্রাক্টের আন্ডারে এক্সিস্ট করে। সোশ্যাল কন্ট্রাক্টটা কিরকম? সেটা হচ্ছে যে যেই জীব জন্তুগুলাকে আপনি মাইরে খান, ওই জীব জন্তুগুলা ইটসেলফ হচ্ছে যে আবার ঘাস লতা পাতা খায়। তো ঘাস লতা পাতা তো লাইফ আছে, এটা তো আমরা জানি। সো এই মানুষগুলো, এই জীব জন্তুগুলাও ওদের চাইতে লেস পাওয়ারফুল কোন একটা বিইংকে তাদের কনসাল্ট ছাড়া, তাদের কি বলে, তাদের কনসেন্ট ছাড়া কনজিউম করে, ঠিক আছে? উইচ মিনস এই জীবজন্তুগুলাও এই আইডিয়াটার সাথে অ্যাকনলেজড অর অ্যালাইনড যে, এবং এটা কখন করে সেটা একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে যে তোমার মানে মজার জন্য কিন্তু, মানে র্যান্ডম মেরে খাইতেছে এরকম না, এটা পেটের তাড়না। তোমার নিজের বেঁচে থাকার জন্য, তোমার নিজের জীবিত থাকার জন্য খাইতে হবে, তুমি খাইতে বাধ্য। তো জিনিসটা অনেকটা এরকম যে লাইক তোমার কি জানি বলে যে, মানে তখন হচ্ছে আবার অপোজিশন এসে জিনিসটা এভাবে দেখাইতে পারে যে নিজের যান বাঁচানোর জন্য যেরকম হচ্ছে যে মানে হত্যা করাও অ্যালাউড, ঠিক ওরকম এইখানেও জিনিসটা অনেকটা ওরকমই, যে আসলে আপনার নিজের বেঁচে থাকার জন্য তো খাইতে হবে। তো আপনার কাছে অপশন আছে 2টা, হয় আপনি নিজে মরবেন না হয় ওকে মারবেন, তো আপনি এই জন্য ওকে মারতেছেন এরকম। তো মনে করো যে হাবিজাবি গভর্নমেন্ট আরো বলতে পারে যে আপনি তো এটা না করে ইয়েও খাইতে পারতেন, মানে প্ল্যান্টসও কনজিউম করতে পারতেন। ওখানেও সেম লজিক যে ভাই প্ল্যান্টসেরও তো লাইফ আছে, তো ওদেরও তো, এটাও তো মানে এটা হত্যা হইলে ওটাও তো হত্যাই হয়, প্ল্যান্টদেরকে হত্যা করা হয়। ওকে, ঠিক আছে। সো লাইক এভাবে যাইতে পারে ডিবেটটা। এখন মনে করো তুমি ক্লোজিং গভর্নমেন্ট এসে কি করবে এই ডিবেটে? ক্লোজিং গভর্নমেন্টের এক্সটেনশন কিরকম হইতে পারে? এই ডিবেটে আমরা এক্সটেনশন নিয়ে কথা বলবো। তাহলে এক্সটেনশন প্রথমত হচ্ছে টোটাল একটা নিউ যুক্তি এক্সটেনশন হইতে পারে। নিউ যুক্তি কি? ওয়ার্ল্ডে কার্বন ডাই অক্সাইড ইমিশনের সেকেন্ড মোস্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কি? সেটা হচ্ছে মিট প্রডিউসিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং যেহেতু মিট প্রডিউসিং ইন্ডাস্ট্রি মাংস খাওয়া বা মিট কনজিউম করার উপরই ডিপেন্ডেন্ট এক্সক্লুসিভলি, সো ওই হিসাবে এই জিনিসটা অনৈতিক। এখন কিভাবে অনৈতিক এটা তুমি টানতে পারো অনেক ভাবে। একটা হচ্ছে যে আমি এনভায়রনমেন্টকে পলিউট করতেছি, এনভায়রনমেন্টকে পলিউট করার মাধ্যমে আমি আগামী প্রজন্মের জন্য একটা বাজে এনভায়রনমেন্ট রেখে যাচ্ছি, তাই না? উইচ মানে আমি একটা অনৈতিক কাজ করছি তাদের উপর, একটা হার্ম ইনফ্লিক্ট করছি তাদের উপর, যেখানে তারা আমার উপর কোনো হার্ম করে নাই, ঠিক আছে? এটা একটা, এই আর্গুমেন্ট তো আরো টানা যায়, মানে প্রেমাইস দিয়ে যে লাইক যে নেক্সট জেনারেশনের উপর মানে অ্যাজ হিউম্যান সোশ্যাল কন্ট্রাক্ট। মানে দেখো এই জিনিসগুলো আমি বারবার মানে এত এইসব টার্ম ইউজ করে ডিপে গিয়ে কেন বুঝাইতেছি, কজ মনে করো এই জিনিসটা কি নর্মালি বুঝানোর কোনো ওয়ে আছে তোমার, যে লাইক আমার
আগামী জেনারেশনের উপর আমার একটা দায়িত্ব আছে। মানে দেখো, লজিক্যালি চিন্তা করলে কেন আমার দায়িত্ব থাকবে? আমার আগামী জেনারেশন যেটা আসবে, ও কি আমার জন্য ভালো কিছু করছে? মানে ওর তো জন্মই হয় নাই, ওর তো কোনো কন্ট্রিবিউশন নাই আমার উপর, সো আমি বাধ্য কেন ওর উপর ইয়ে করতে? ওইখানে সোশ্যাল কন্ট্রাক্টের বিষয়টা আসে, যে সোশ্যাল কন্ট্রাক্টটা ইটসেলফ এরকম যে আমাদের হিউম্যান রেসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে। আপনার পূর্বপুরুষ যারা ছিল বা ইয়ে যারা ছিল, তারা আপনার জন্য স্পেসিফিক রিসোর্সেস রেখে গেছে, তারা আপনার জন্য লাইফস্টাইলকে সহজ করার চেষ্টা করে গেছে, তারা আপনার জন্য এইসব অ্যালোকেটেড রিসোর্সেস কনজিউম করার বেস্ট পসিবল ওয়ে দেখায় গেছে, ঠিক আছে? সো লাইক আপনারও কিন্তু তাদের লাইফের উপর কোনো কন্ট্রিবিউশন ছিল না। সো লাইক জিনিসটা হচ্ছে ওই যে, আপনি যেহেতু এই স্পেসিফিক সিস্টেমটার একটা বেনিফিশিয়ারি, এই জন্য এই স্পেসিফিক সিস্টেম থেকে যেহেতু আপনি লাভ নিছেন, এই স্পেসিফিক সিস্টেমে কি বলা যায় যে লাইক মোরালি এগ্রি করার জন্য বা স্পেসিফিক সিস্টেমে কন্ট্রিবিউট করার জন্য, যেহেতু আপনিও কন্ট্রিবিউশন অলরেডি কনজিউম করছেন ওই সিস্টেমের, এই জন্য হচ্ছে আপনিও আর কি এই সিস্টেম মানে এই সিস্টেমের ভবিষ্যতে যারা আসবে তাদের উপর একটা কন্ট্রিবিউশন রাখার জন্য বাধ্য, ঠিক আছে? এই প্রিন্সিপাল লজিকটা কি বুঝতে পারছো? মানে লাইক ইয়েটে লাগবে না, জাস্ট আর্গুমেন্টটা বুঝতে পারছো কিনা এটা একটু একজন কনফার্ম করো। না বুঝলে আমি আরেকবার বুঝাবো। হ্যালো হ্যালো হ্যালো। না ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই। ওকে, বুঝতে না পারলে বলবা, ঠিক আছে? ওকে, তো যদি এটা বুঝতে পেরে থাকো, তখন মনে করো যে তোমার এই যে, তাহলে এখন দেখলা যে লাইক নিচের হাউসও কিন্তু সেম জিনিসই প্রুফ করছে এটা অনৈতিক, বাট নিচের হাউস কি করছে? নিচের হাউস এখন দেখাইতেছে যে না, আমার কাছে একটা এক্সটেনশন আছে। এই আর্গুমেন্টটা আপার হাউস কথা বলে নাই, এই রাউন্ডে আমি কথা বলছি। এখন কথা হচ্ছে, তুমি কি জাস্ট এইটুকু দেখাইলেই ডিবেট জিতে যাবা? কখনোই না। তোমার দেখাইতে হবে তোমার আর্গুমেন্টের ইম্প্যাক্ট রিয়েল লাইফে আরো বেশি, অথবা তোমার আর্গুমেন্টটা আরো বেশি রিয়েলিস্টিক, অথবা তোমার আর্গুমেন্টটা আরো বেশি প্র্যাগম্যাটিক, অথবা তোমার আর্গুমেন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট এই ডিবেটের জন্য, ঠিক আছে? যদি তুমি এটা দেখাইতে পারো, তখন তুমি তোমার উপরের যে গভর্নমেন্ট বেঞ্চ আছে ওকে বিট করতে পারবা। আর এর বাইরে অপোজিশনের সাথে যেটা এনগেজ করা লাগবে ওটা তো করতেই হবে। এবং করার টাইমে কিন্তু শুধু এরকম না যে তুমি ক্লোজিং গভর্নমেন্টের সাথে এনগেজ করবা, তুমি ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্ট গুলাও ধরে ধরে কাটবা এবং ক্লোজিং গভর্নমেন্টের আর্গুমেন্ট গুলাও কাটবা, ঠিক আছে? ওকে, যাই হোক, এখন তাহলে এক্সটেনশনের একটা ওয়ে এটা হইতে পারতো। আরেকটা ওয়ে কি হইতে পারে? আরেকটা ওয়ে হইতে পারে, তোমার মনে করো যে গভর্নমেন্ট যে আর্গুমেন্টটা দিছে, ওই আর্গুমেন্টটা গভর্নমেন্ট ঠিকঠাক ব্যাখ্যা করে নাই। হোয়াট ডু আই মিন বাই ঠিকঠাক ব্যাখ্যা করে নাই? মনে করো যে গভর্নমেন্ট ওই আর্গুমেন্টটাই দিছে যে এটা তো একটা অনৈতিক কাজ, যে একটা ইয়েকে ধরে খাওয়া, এবং অপোজিশন এসে তখন বলছে যে না, এটা তো জীবন বাঁচানোর জন্য আমি আসলে মেরে খাইতেছি। সো তখন এখানে তাহলে জিনিসটা কি হয়েছে দেখো তো, গভর্নমেন্ট একটা জিনিস বলে গেছে, অপোজিশন একটা জিনিস বলে গেছে, এখন দুইজনই সত্য কথা বলতেছে। গভর্নমেন্টও সত্য কথা বলতেছে যে মানে তোমার এটা তো অ্যাকচুয়ালি একটা অনৈতিক কাজ, যে আমি কনসেন্ট ছাড়া একটা জীবকে মেরে ফেলছি, ওর মাংস খাইতেছি। অপোজিশন আবার সত্য কথা বলছে যে ভাই, এটা তো আমার জীবন বাঁচানোর জন্য এটা লাগতোই, আমার কাছে তো অন্য কোনো মানে আহ, উপায়ও ছিল না। আমি যদি গাছপালা থেকেও ফলমূল নামায় খাইতাম বা গাছপালা ইয়ে করে খাইতাম, ওইটাও তো হচ্ছে তোমার সেম জিনিসটাই হইতো, মানে ওইটাও তো হচ্ছে তোমার অনৈতিক কাজই হইতো। সো লাইক আমার কাছে তো আর কোনো উপায়ও ছিল না। তো অপোজিশন সত্য কথা বলতেছে, দুটো দল সত্য কথা বলছে। যখন এরকম একটা সিচুয়েশন হয়ে যায় যেখানে আমরা বুঝি না যে ডিবেটটা কাকে দিব, এটাকে বলা হয় হচ্ছে ডেডলক। তখন ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অপোজিশনের প্রথম কাজটা হচ্ছে ডেডলকটা ব্রেক করা। এখন এই ডেডলকটা কি করে ব্রেক করা যাইতে পারে? সেটা হচ্ছে তখন তোমাকে এই প্রিন্সিপালটা নিয়ে ডিল করতে হবে। কোন প্রিন্সিপালটা? এই যে অনৈতিক হওয়ার প্রিন্সিপালটা নিয়ে, ঠিক আছে? যে একটা জিনিস কোন পর্যায়ে গেলে আমি অ্যাকচুয়ালি অনৈতিক বলি, বা একটা জিনিস কোন পর্যায়ে গেলে আমি অনৈতিক বলি না, বা তুমি রিয়েলিস্টিক বিভিন্ন ইয়ে নিয়েও ডিল করতে পারো। যে লাইক আমরা তো আসলে যান বাঁচানোর জন্য খাই না সবসময়, লাইক আমাদের কাছে অনেক কিছুই তো খাওয়ার সুযোগ ছিল, বাট স্টিল আমরা খেয়ে ফেলি এটা ওইটা হাবিজাবি। মানে সামহাউ ইউ হ্যাভ টু ব্রেক দ্য ডেড লক, ঠিক আছে? যখন তুমি ডেড লকটা ব্রেক করো, তখন তোমার কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে ওই ডিবেটের, যে লাইক এই জিনিসটা উপরের হাউসের কেউই টানতে পারে নাই, বাট আমরা টানছি। ওয়ান, ওকে। দ্বিতীয় কথা, তাহলে এটা একটা গেল। আরেকটা কি হইতে পারে? আর্গুমেন্টের ঠিকঠাক ব্যাখ্যা হইতে পারে। মনে করো তোমার সাপোজ ডু উই হ্যাভ, আর কোন মোশনে দেখানো যায়?
মোশনস মাইট বি, আচ্ছা হ্যাঁ এটা একটা হতে পারে। সেমির মোশন কি ছিল? সেমির মোশন ভালো ছিল না। কোয়ার্টারের মোশন এটাও ভালো না। উম, আচ্ছা যাও আমরা খুব বেসিক কয়েকটা মোশন নিয়ে ডিবেট করি, ঠিক আছে? আহ যেমন হ্যাঁ, ইকো টেরোরিজম নিয়ে সবাই শুনছে তাই না? সাপোজ আমরা ইকো টেরোরিজম নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে? আহ ধরে নাও যে মোশনটা এরকম যে এই সংসদ তোমার ইকো টেরোরিজমকে সমর্থন করে। তো গভর্নমেন্ট এসে বেসিক কিছু জিনিস দেখাই দিয়ে গেছে তোমার, যে আসলে দেখেন ইকো টেরোরিজম একটা ভালো জিনিস। কারণ ইকো টেরোরিজম করলে হচ্ছে বর্তমান বিশ্বে আমরা যেভাবে হচ্ছে তোমার ইয়েতে চলে যাচ্ছি, কি জানি বলে, আমরা যেভাবে হচ্ছে তোমার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি পৃথিবীকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কয়েক বছর পর। ধ্বংস হয়ে যাবে বলতে হচ্ছে লাইক অনেকগুলা দ্বীপ ডুবে যাবে। এয়ার খুবই আনকনজিউমেবল হয়ে গেছে, মানে লাইক ঢাকায় মনে হয় এখন কি লাইক একদিন শ্বাস নেওয়া হচ্ছে যে 22টা সিগারেট খাওয়ার সমান। আরো দিস এন্ড দ্যাট লজিক, তাই তো? তো তোমার মনে করো যে এই জিনিসগুলা গভর্নমেন্ট বললো, ক্লোজিং গভর্নমেন্ট হিসেবে, তাই তুমি কি করবা? এখন দেখো তো একটু মনোযোগ দিয়ে, গভর্নমেন্ট কি এই জিনিসটা স্পেসিফাই করছে যে বর্তমানে যে প্র্যাকটিসেস গুলা আছে বর্তমান পৃথিবীতে, এই প্র্যাকটিসেস গুলা খারাপ, ওরা এটা আইডেন্টিফাই করছে। প্র্যাকটিসেস গুলা আটকানোর জন্য ইকো টেরোরিজম একটা ভালো ওয়ে, এটাও ওরা আইডেন্টিফাই করছে। বাট এটা তো আমার মনে এই কোয়েশ্চেনটা রেখে যায় যে ইকো টেরোরিজম ছাড়া কি আর কোনো উপায় ছিল কিনা যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ঠেকাইতে পারতাম, তাই না? এজের মাথায় তো এই কোয়েশ্চেনটা আছে। তখন ক্লোজিং গভর্নমেন্টের প্রথম কাজ হবে আর্জেন্সি এক্সপ্লেইন করা। এই যে এটাও একটা এক্সটেনশন হইতে পারে, একটা আর্গুমেন্টের আর্জেন্সি এক্সপ্লেইন করা। তুমি দেখাবা যে পৃথিবী এত বাজে অবস্থায় চলে গেছে, মানুষজন মরে যাচ্ছে, মানে দিল্লিতে লিটারালি বাতাস এত বাজে অবস্থায় থাকে, স্কুল বন্ধ করে দেয় 2 সপ্তাহের জন্য, গাড়ি চলতে দেয় না 2 সপ্তাহের জন্য। তোমার কি জানি বলে অনেকগুলা দেশ আছে যারা অন্য দেশে জমি কিনে রাখছে, যারা ডুবে যাবে। লিটারালি পার্লামেন্টের সেশন সমুদ্রের নিচে নিছে ইয়ে করার জন্য, তোমার কি জানি বলে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য। কোনো লাভ হয় নাই। আর্জেন্সিটা ব্যাখ্যা করো, তখন দেখাও যে এই স্পেসিফিক জায়গাটাতে মানুষজনের একটা হিট খাওয়া দরকার, মোরালে একটা ভয় থাকা দরকার, ডেটারেন্স থাকা দরকার, যে ডেটারেন্সটা বর্তমান মানুষজনের নাই, ঠিক আছে? যখন তুমি আর্জেন্সিটা এক্সপ্লেন করলা তখন এটা এজে কাছে ক্লিয়ার, ও আচ্ছা তাইলে এই জন্য ইকো টেরোরিজমকে সমর্থন করে, কারণ হচ্ছে যে আর কোনো রাস্তাই এখন বাকি নাই। কারণ দেখো ইকো টেরোরিজম লাইক পৃথিবীর কোনো আর্গুমেন্ট ভ্যাকুয়ামে হয় না, প্রত্যেকটা আর্গুমেন্টের একটা কম্পারেটিভ আছে। ইকো টেরোরিজমের কম্পারেটিভ কি? কম্পারেটিভ হচ্ছে বর্তমান স্ট্যাটাস কো, যে আমরা ডিপ্লোমেসি করব, আমরা হচ্ছে যে কি জানি বলে তোমার ইয়ে করব, কথাবার্তা বলবো, আমরা সতর্কতা স্প্রেড করব, আমরা হচ্ছে পুশ দেওয়ার চেষ্টা করব, বয়কট করার চেষ্টা করব, এটা ওইটাকে, কোনো লাভ হয় না এটাই। সো জিনিসটা হচ্ছে যে এরকম দেখাইতে হইতে পারে। লাইক এই যে এই জিনিসটাও হচ্ছে লাইক তোমার একটা আর্গুমেন্ট, বললাম না একটা আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে। একটা আর্গুমেন্টের সাথে আর্জেন্সি হইতে পারে, সেটা মেকানিজম হইতে পারে, সেটা আর্গুমেন্টের ইম্প্যাক্ট হইতে পারে। তুমি যেই জিনিসটা মনে করো যে এখন প্রত্যেকটা আর্গুমেন্টের কিন্তু আবার স্ট্রং পয়েন্ট এটা না যে ওই আর্গুমেন্টটার প্রেমাইস বা মেকানিজম বা ইম্প্যাক্ট। একটা আর্গুমেন্টের স্ট্রং পয়েন্ট একটা, কোনো আর্গুমেন্টের স্ট্রং পয়েন্ট হইতে পারে তোমার মেকানিজম, কোনো আর্গুমেন্টের স্ট্রং পয়েন্ট হইতে পারে হচ্ছে তোমার প্রিমাইস, কোন একটা আর্গুমেন্টের স্ট্রং পয়েন্ট হইতে পারে তোমার ইম্প্যাক্ট, ঠিক আছে? তো জিনিস হচ্ছে যে ক্লোজিং হাউসের উচিত এটা আইডেন্টিফাই করা যে এই ডিবেটে যে আর্গুমেন্টটা গভর্নমেন্ট আনতেছে, যদি আমি সেম আর্গুমেন্ট দেই, লাইক আমি যদি একদম নতুন আর্গুমেন্ট রান না দেই, তাহলে এটা আইডেন্টিফাই করতে হবে যে যেই আর্গুমেন্টটা উপরের হাউস দিয়ে গেছে ওই আর্গুমেন্টটার স্ট্রং পয়েন্ট কোনটা। ওই স্ট্রং পয়েন্ট যেটা আছে ওই স্ট্রং পয়েন্টটা খুব ঠিকঠাক এক্সপ্লেন করছে কিনা আমার উপরের গভর্নমেন্ট। যদি না করে থাকে আমি ওই স্ট্রং পয়েন্টটা খুব ভালো মতো এক্সপ্লেন করব, তখন ক্রেডিটটা আমার টিমের দিকে আসে। এবং দেন আমি এটা বলবো যে দেখেন এই আর্গুমেন্টের মেকানিজমটা ওয়েল এক্সপ্লেন্ড ছিল না, যেটা এই আর্গুমেন্টটাকে হাউসে স্ট্যান্ড করতে দেয় নাই এই ডিবেটে। বাট আমরা এটা এখন এটা এক্সপ্লেন করছি, এই জন্য এই আর্গুমেন্টটা হাউসে ওয়েল স্ট্যান্ড করে। সো আর্গুমেন্টের ক্রেডিটটা আমাদের, লাইক দিস, ঠিক আছে? সো ওকে, দিস ক্যান বি ওয়ান থিং। আর একটা হইতে পারে মেকানিজম,
এই সেম আর্গুমেন্টের ক্ষেত্রে মেকানিজম কিরকম হইতে পারতো? তুমি এরকম দেখাইতে পারতা ডিপ্লোমেসি হাবিজাবি অন্য যা যা আছে এই জিনিসগুলা কখনোই এসব এলিটদের বা এদের গায়ে লাগে না। কারণ হচ্ছে এই এলিটদের একমাত্র কনসার্ন বিজনেসের ক্ষেত্রে তাদের ক্যাপিটাল গেইন, তাদের ম্যাটেরিয়ালিস্টিক গেইন। অন্য কোনো জিনিস ডিপ্লোমেসি হইতে পারে বা তাদের এগেনস্টে স্যাংশন দেওয়া হতে পারে, অন্য কিছু। ইভেন স্যাংশনও যখন আপনি দিয়ে দেন ওরা লিটারালি স্যাংশনকে কাটায় চলে যায়। বাট ইকো টেরোরিজম কি করে? ইকো টেরোরিজম অনেকভাবে কাজ করতে পারে। লাইক হাউ? প্রথমত, তুমি যদি ওর একটা সেটেলমেন্ট, তুমি যদি ওর একটা ফ্যাক্টরি, এটার উপর হামলা চালাও, বাই ডিফল্ট ওর ম্যাটেরিয়ালিস্টিক একটা ক্ষতি হচ্ছে। বাট তুমি বলতে পারো যে ভাই এটা তো ছোট ক্ষতি হচ্ছে। হ্যাঁ আমি জানি ছোট ক্ষতি হচ্ছে, বাট এর চেয়ে বড় ঝামেলা কি? যখন মনে করো প্রাণের একটা ফ্যাক্টরি মাসে 2বার আক্রান্ত হলো ইকো টেরোরিস্টদের দ্বারা, তুমি একজন জব সিকার, এটা কি ভেরি মাচ লাইকলি না তুমি প্রাণ বাদে অন্যান্য কোম্পানিতে জব সিক করবা? এর মানে কি? এর মানে হচ্ছে প্রাণ এখন ভালো ভালো আর বড় বড় যে জব সিকাররা আছে তাদেরকে হারায় ফেলবে। এই যে এই ভয়টা, এই ডিটারেন্সটা ক্রিয়েট হবে এখন প্রাণের মধ্যে। এখন দেখো, এই সেম আর্গুমেন্ট আমার আপার হাউসে দিয়ে গেছে, বাট এই সেম জিনিসগুলা বলে নাই। উইচ মিনস আমি এই মেকানিজম গুলো অ্যাড করছি, এই লেয়ারিং গুলো অ্যাড করছি আর্গুমেন্টে, যেটা আর্গুমেন্টকে মাচ মোর পারসুয়াসিভ বানায়। এখন জাস্ট এই একটা লেয়ারে কি আর্গুমেন্টটা আমার হয়ে গেছে? নট নেসেসারিলি। এই জিনিসটাকে যদি আমি আরো এক্সটেন্ড করতাম তখন আর্গুমেন্টটা আমার হয়ে যাইতো। বুঝতে পারছো? সো লাইক এই যে এই পয়েন্ট গুলা, এই স্পেসিফিক জায়গাগুলা আইডেন্টিফাই করতে হয় বিপি ডিবেটে, দেন টানতে হয়। ঠিক আছে? সো লাইক দিস ইজ হাউ ক্লোজিং হাউসেস ফাংশন। নাও হাউ ডাজ ওপেনিং হাউসেস ফাংশন? মানে তুমি চিন্তা করো, তুমি ওপেনিং হাউসে পড়ছো, তোমার নিচে যারা ডিবেট করতেছে, মানে ওরা তো 28 মিনিট ডিবেট দেখে এরপর স্পিচ দিবে। ওদের তো টাইম অনেক বেশি, ওদের মাথায় তোমার চাইতে কয়েক গুণ বেশি জিনিস আসবে। হাউ আর ইউ সাপোজ টু ডিফিট দেম? ওদেরকে ডিফিট করার ওয়েটাও ইজি। আপার হাউস লাইক ওজি, স্পেসিফিক্যালি ওজি থেকে ডিবেট যেটা খুবই টাফ, পার্সন টু পার্সন ডিপেন্ড করে। যেমন আমি পার্সোনালি যখন ডিবেট করি, আমি সিওতে কখনোই ডিবেট জিতি নাই, মানে লাস্ট 2-3 মাসে ওজিতে ম্যাক্সিমাম গুলো জিতছি। কজ মানে সিওতে রাদার দেখা যায় যে এক্সটেনশন বা নতুন খুব ইম্পর্টেন্ট এটা আনতে পারতেছি না। যাই হোক, এবং টপ রুম অ্যাকচুয়ালি সিও পড়া একটা প্যারা, কজ সবগুলো টিমই ওইখানে ভালো, তো সবাই সব ভালো কথা বলে যাইতেছে, লাস্টে গিয়ে বাকি থাকে না বলার মতো কিছু। সো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমার ওজি হইলে তোমার প্রথম কাজ এই ডিবেটের সবগুলা স্টেক হোল্ডারকে, যত স্টেক হোল্ডার আছে সবাইকে খুব ভালো মতো অ্যানালাইজ করা। হোয়াট ডু আই মিন বাই দিস? মনে করো যে তোমার ডিবেটটা হচ্ছে এটা নিয়ে যে কি বলা যায়, হ্যাঁ তুমি মনে করো তোমার ডিবেটটা হচ্ছে এটা নিয়ে যে এই সংসদ হ্যাঁ এই সংসদ আমেরিকা হিসাবে জিম্বাবুয়েকে ইনভেড করবে। এটা এখন না, মনে করো যে আচ্ছা না, এটা এরকম না দেই। এখন মনে করো যে সিরিয়াতে যে স্পেসিফিক কাহিনী হইতেছে, ঠিক আছে? সিরিয়াতে কিন্তু হচ্ছে মানে কার্ডিশ যে রেবেলসরা আছে সিরিয়ার পার্টে, সাউদার্ন বর্ডারে, ইয়েস পারহ্যাপস সাউদার্ন বর্ডারে অর নর্দার্ন বর্ডার, আই এম নট শিওর, যেখানেই হোক। তো হচ্ছে তোমার মনে করো যে টার্কির গভর্নমেন্টের কিন্তু একটা হিউজ ক্যাচাল আছে ওদের কার্ডিশ পপুলেশনের সাথে, কজ ওদের কার্ডিশ পপুলেশন গ্রেটার অটোনমি চায়, স্বায়ত্তশাসন চায়, দিস এন্ড দ্যাট। এখন একদম বর্ডার লাইনে যদি আরেকটা তোমার এরকম কার্ডিশ অটোনোমাস বডি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, এটা তো টার্কিশ গভর্নমেন্টের জন্য ঝামেলা, যেটা এখন হইতেছে। সো লাইক এই সংসদ টার্কিশ গভর্নমেন্ট হিসেবে তোমার সিরিয়ার সাউদার্ন পার্ট ইনভেড করবে। অলরেডি ইনভেড করছে কিছুটা, মানে বাট ওই ইনা অফিসিয়াল সেন্স করে নাই। তো তোমার মনে করো যে এটা করবে, তুমি ওজি, এখন তুমি দেখাইলা যে আসলে টার্কির জন্য এটা অনেক বড় রিস্ক, তোমার এই কুর্দিশরা এটার জন্য এটা একটা ঝামেলা। সো অ্যাজ টার্কি এই জিনিসগুলো ঠেকানোর জন্য, এবং এটা করলে টার্কির এটা একটা লাভ হবে যে টার্কি হচ্ছে তোমার ওদের ভিতরের যে কার্ডিশ আছে তাদের মনে একটা ডিটারেন্স ক্রিয়েট করতে পারবে, বাইরে একটা প্রেসিডেন্স ক্রিয়েট হবে যে র্যান্ডমলি যে কেউ বাইরে থেকে দাঁড়ায় এসে এই জিনিসটা দাবি করতে পারে না। ভবিষ্যতে অন্যান্য যে এক্সট্রিমিস্ট আর তোমার সেপারেটিস্ট গ্রুপরা আছে টার্কির ভিতরে, ওরা র্যান্ডমলি ক্লেম করতে পারবে না, ওরা ভয় পাবে র্যান্ডম এই ক্লেম গুলা করতে, সেপারেটিস্ট ক্লেম গুলা বা এরকম মাথা চাড়া দিয়ে উঠতে। ওকে, দেখাইলে এটা যে টার্কি ইন্টিগ্রিটির জন্য অনেক ভালো, দিছেন। এখন চিন্তা করো তো, তুমি এই ডিবেটের কোন কোন অ্যাক্টর নিয়ে কথা বলছো? টার্কি, সিরিয়া। এই ডিবেটে কি আর কুর্দিশ গ্রুপ আরো অ্যাক্টর আছে না?
তুমি যখন ইনভাইট করবা তখন তো সিরিয়ার গভর্নমেন্ট কিছু একটা করার ট্রাই করবে। এটা একটা গ্রুপ। টার্কির ইন্টারন্যাশনাল রিলেশনশিপস এর উপর ওটার কি দায়ভার পড়বে বা কি ইফেক্ট পড়বে, কজ মনে করো তোমার লাইক মানে কার্ডিশ যে গ্রুপটা আছে ওরা মনে করো তোমার আমেরিকার অ্যালাই, ঠিক আছে? তো তখন তো হচ্ছে তোমার আমেরিকা তোমার উপর স্যাংশন আরোপ করবে, এমবার্গো আরোপ করবে, এটা তো একটা ঝামেলা। তাহলে বুঝছো লাইক পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোশন একটা লেগোর পিসের মতো। একটা লেগোর পিস অলওয়েজ একটা বড় লেগোর কি বলা যায়, অলওয়েজ একটা বড় লেগোর পাজেলের অংশ, ঠিক আছে? তোমাকে লার্জার পাজেলটা নিয়েও চিন্তা করতে হবে, পাজেলের পিসটা নিয়েও চিন্তা করতে হবে, পাজেলের পিসের মধ্যে কি কি হইতেছে সেগুলো নিয়েও চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমার কাছে তো আছে 7 মিনিট পিএম স্পিচে, আর আমার পরের স্পিকারের কাছে আছে আরো 7 মিনিট, মানে 14 মিনিট মাত্র। এর মধ্যে আবার অপোজিশন এসে স্পিচ দিব, ওটা তো কাটতে হবে। তাহলে এখন আমি মানে কি করে হচ্ছে যে এখান থেকে ডিবেট বের করবো? তাইলে মানে সবকিছু বলবো কিভাবে? উত্তর হচ্ছে সবকিছু একদম 100% ওয়েল এক্সপ্লেন করে যাওয়া লাগবে না। এরকম ডিবেট তো কখনোই হবে না যে তোমার লোয়ার হাউসের কাছে কিছুই বলার নাই, ওর কাছে তো অবশ্যই কিছু কিছু বলার থাকবে। বাট কোনো কিছুই যেন এমন না দেখায় ডিবেট শেষে যে এই কথাটা ওজি থেকে একদম আসেই নাই, এগুলো একদম টোটালি নিউ কন্ট্রিবিউশন ফ্রম সিজি অর হচ্ছে সিও। যদি ডিবেটটা তোমরা এরকম করতে পারো তাহলে ওজি থেকেও ডিবেট বের করতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে যে ওজির আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রি রিবার্টাল। প্রি রিবার্টাল মানে কি? তোমার মনে করো যে লাইক একটা ভালো টিম যখন ডিবেট করতেছে, ওরা তো শুধু নিশ্চয়ই নিজেদের কেস নিয়ে চিন্তা করে না, অপোজিশনের কেস নিয়েও চিন্তা করে। সো যখন ওরা এটা করে তখন নেসেসারিলি ওরা অপোজিশনের কেস কি কি আসতে পারে, ওটার রিবার্টাল কি কি হইতে পারে, এটাও চিন্তা করে রাখে। এই রিবার্টালটা আগে থেকে দিয়ে দেওয়াকেই বলা হয় প্রি রিবার্টাল, ঠিক আছে? একটা গুড ওজি আর একটা গুড ওপেনিং অপোজিশনের কাজ হচ্ছে প্রি রিবার্টাল দিয়ে দেয়া, এমন কিছু না রাখা ডিবেটে যেটা হচ্ছে তোমার কি বলা যায়, লাইক শুনে মনে হয় যে ও মাই গড এটা তো আসেই নাই উপরের হাউস থেকে, তাহলে উপরের হাউস ফ্রেম আউট ডিবেট থেকে। এটা একটা একটা কাজ গেল। দ্বিতীয় কাজ কি? খুবই স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক সেট করা ডিবেটের জন্য। স্ট্রং ফ্রেমওয়ার্ক সেট করা বলতে কি বুঝাই? মেট্রিক। মেট্রিক মানে কি? যে জিনিসটার উপর দাঁড়ায় আমি জাজ করব এই ডিবেটে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল কোনটা, সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল কোনটা না, ঠিক আছে? লাইক মনে করো তোমার একটা ডিবেট এরকম হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই সংসদ ধর্মের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকে নিরুৎসাহিত করবে, ঠিক আছে? এখন সাপোজ এই ডিবেটে তোমার মনে করো যে গভর্নমেন্ট এসে বলতেছে যে ভাই ধর্মের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা থাকা তো ভালো, তাইলে হচ্ছে যে আপনার লাইক জিনিসটা বিজ্ঞানসম্মত হয়, প্রোগ্রেসিভ হয়, লিবারেল হয়, এটা ওটা হাবিজাবি হাবিজাবি। তার উপর মনে করো যে ধর্ম আর বিজ্ঞান যদি একসাথে কাজ করে তাহলে ওয়ার্ল্ডের আরো গ্রেটার গুড হয়, আমরা দেখি যে এটা করার মাধ্যমে পৃথিবী অনেক গেইন করতে পারে, দিস এন্ড দ্যাট হাবিজাবি হাবিজাবি। অপোজিশন এসে বললো যে না আসলে ধর্ম তো একটা স্বকীয় জিনিস টোটালি, এটার সাথে আবার বিজ্ঞানকে মিলানো এটা ওটা করার তো খুবই বাজে একটা প্র্যাকটিস হইতে পারে, বা ধর্ম তার স্বকীয়তা হারায় ফেলবে। ধর্মের মধ্যে মনে করো তখন তোমার এমন মানুষজন ধর্ম নিয়ে কথাবার্তা বলতে পারবে যারা হচ্ছে আসলে তোমার ছিল কি জানি বলে, মানে তাদের ধর্ম নিয়ে জ্ঞানই নাই, দিস এন্ড দ্যাট। এখন একটা জিনিস দেখো তো, দুইটা দল ঠিক কথা বলতেছে, আমি কাকে ডিবেট জিতাবো? কাকে ডিবেট জিতাবো এটা সেট করবে ডিবেটের মেট্রিক। ডিবেটের মেট্রিক কি হতে পারতো? আমি ডিবেটটা কয়েকদিন আগে করছি এই জন্য বলতেছি। আমি ডিবেটের মেট্রিক সেট করছিলাম পার্সোনাল স্যাটিসফ্যাকশন অফ আ বিলিভার, মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল যে ডিলেমায় আমরা থাকি রিলিজিয়নকে নিয়ে, যে কোয়েশ্চেন গুলো আমরা ফেস করি। কথা জিনিস বুঝতে হবে, রিলিজিয়ন পৃথিবীতে আসছে তোমাকে শান্তি দেওয়ার জন্য, হোপ দেওয়ার জন্য। হোপ মেকানিজম ক্রিয়েট করে রিলিজিয়ন। যখন তুমি অন্য কোনো জায়গায় শান্তি পাও না তখন তুমি যায় নামাজে দাঁড়ায় যাও, জিনিসটা এটাই। বাট এখন তুমি চিন্তা করো তুমি তোমার রিলিজিয়নের এমন একটা ব্যাখ্যা দেখতেছো যেটা তোমার কাছে মনে হচ্ছে ঠিক না, এটা যদি একটা ধর্মভিত্তিক ব্যাখ্যা থাকতো তাহলে তো জিনিসটা ঠিক লাগতো। তুমি জায়নামাজ দ্বারা চিন্তা করতেছো আচ্ছা আল্লাহ তাআলা কি আসলেই এটা বলছেন, এটা বললে কেমন হয়? তখন কি তোমার ওই মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে রিলিজিয়ন নিয়ে? থাকে না। তুমি কনসেন্ট্রেট করতে পারো না। আমরা ডিবেটটা করছিলাম যে ধর্মভিত্তিক ব্যাখ্যাকে উৎসাহিত করবে ওখান থেকে, সরি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাকে উৎসাহিত করবে ওখান থেকে। আমি মেট্রিক দিছিলাম এটা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন জায়গাটা, এরপর হচ্ছে তোমার ওভারঅল কোন জিনিসটা হইলে রিলিজিয়ন সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারবে ওয়ার্ল্ডে। যেমন যে সতীদাহ, যখন বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আসা স্টার্ট করছে সতীদাহ বন্ধ হয়ে গেছে, এখন এটা ওভারঅল কন্ট্রিবিউশন কি করে বাড়ায় ওয়ার্ল্ডে?
ওই যে যখন আমরা বিশ্বাস করতাম যে মহিলারা লেখাপড়া করতে পারবে না, বা হচ্ছে তোমার কি জানি বলে এই স্পেসিফিক সাবজেক্ট গুলো নিয়ে লেখাপড়া করা যাবে না, যে তারপর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এই বিশ্বাসগুলা তো তোমার জ্ঞান বিজ্ঞান চর্চাকে বা পপুলেশনের 50%কে জ্ঞান বিজ্ঞান চর্চা করা থেকে আগায় যেতে অনেক বেশি আটকায় দিছে, তাই না? তার মানে কি ওভারঅল হিউম্যান রেসের যে ডেভেলপমেন্ট সেটাকে শর্টেন করছে, সেটাকে লেনদেন করছে। এই জিনিসগুলা, এটা ছিল দ্বিতীয় মেট্রিক, যে কোন দলটা আপনাকে দেখাতে পারে যে এই জিনিসটা হচ্ছে। এরকম আরো কয়েকটা মেট্রিক দেওয়া যায়, ঠিক আছে? তো তুমি ক্লোজিং হাউস হিসেবে, তুমি আপার হাউস হিসেবে একটা স্ট্রং ফ্রেমওয়ার্ক দিবা, মানে কি তুমি মেট্রিক গুলা সেট করবা, এবং মেট্রিক গুলো যেন খুবই স্ট্রং হয়, যেই মেট্রিকের বাইরে গিয়ে লোয়ার হাউসও ডিবেট করতে পারবে না। লোয়ার হাউস যেটাই করুক, ওর লাস্টে মেট্রিকের ভিতর ঢুকে ডিবেট করতে হবে। মেট্রিকের ভিতর ঢুকে মানে কি, ওকেও এই আর্গুমেন্ট গুলাকে আর এই মেট্রিক গুলাকে কনস্ট্যান্ট ধরে এই মেট্রিক গুলাই প্রুফ করার চেষ্টা করতে হবে, যাচ্ছে না মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আসলে এই দিক দিয়ে কাজ হইতে পারে, এই দিক দিয়ে ইয়ে হইতে পারে, ঠিক আছে? সো লাইক জিনিসটা এরকম হবে, এবং এটা লাইক ওপেনিং গভর্নমেন্ট, ওপেনিং অপোজিশন, দুইটার জন্যই। এরপর তোমার মনে করো যে ওপেনিং গভর্নমেন্ট থেকে আর 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 কম্পারেটিভস, হ্যাঁ একটা হচ্ছে কম্পারেটিভস। হোয়াট ডাজ কম্পারেটিভস মিন? তোমাদের কালকে ডিবেট শুনে আমি যেটা বলছিলাম, যে তোমরা গভর্নমেন্ট টিম ডিবেটটা করতেছে এমন ভাবে যে অপোজিশন যা বলছে সবই ভুল, আবার অপোজিশন ডিবেট করতেছে এমন ভাবে গভর্নমেন্ট যা বলছে সবই ভুল। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কি এরকম? মনে করো যে ইকো টেরোরিজমের যে ডিবেটটা, ইকো টেরোরিজমের ডিবেটটা তো ভাই এরকম যে ইকো টেরোরিজম আসলেই হচ্ছে একটা তোমার মানে খুবই ফেয়ার মঙ্গারিং প্র্যাকটিস, খুবই এক্সট্রিম একটা কাজ, মানুষজনের ক্ষতি সাধন করে, অনেক ক্যাপিটালিস্টের ক্ষতি হয়ে যাবে এটা হইলে। এখন গভর্নমেন্ট হিসেবে তুমি কখনোই এটা বলবা না যে এটা হইলে তোমার ক্যাপিটালিস্টদের ক্ষতি হবে না। তুমি যেটা বলবা সেটা হচ্ছে, হ্যাঁ ইভেন ইফ আমি যদি ধরেও নেই যে ক্যাপিটালিস্টদের ক্ষতি হচ্ছে, এটার পরেও এই ক্ষতিটাকে আমরা জাস্টিফাইড মনে করি কেন? কারণ এই ক্ষতিটা হওয়ার মাধ্যমে আমরা একটা গ্রেটার ক্ষতিকে কমায় দিচ্ছি, বা তোমার এই ক্ষতিটা হওয়ার মাধ্যমে আমরা মনে করি তারা অলরেডি পৃথিবীর যত বড় একটা ক্ষতি করছে, এটা শাস্তি হিসেবেই তারা এই ক্ষতিটা ডিজার্ভ করে। শেষ। এটাকে বলা হয় কম্পারেটিভ। মানে কি, আমি ইভেন ইফ কেস নিয়ে ডিবেট করতেছি, ইভেন ইফ হচ্ছে যে অপোজিশন যেটা বলছে সেটাকে সত্য ধরেও আমার ইম্প্যাক্টটা বেশি আর আমার রেজাল্টটা বেশি আর্গুমেন্টের, ঠিক আছে? সো দিস ওয়াজ অ্যানাদার থিং, যে কম্পারেটিভে ডিবেট করা। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ওয়েইং। ওয়েইং মানে কি? সহজ কথা, ওয়েইং মানে ওজন করা। ওজন করা কিরকম হতে পারে? ওজন করা ক্যান বি লাইক দিস। মনে করো দুইটা দলই বলতেছে একটা ডিবেট নিয়ে যে আমার কেস যদি আজকে আপনি নেন, মনে করো এই ইকো টেরোরিজমের ডিবেটেই অপোজিশন বলতেছে যে এইভাবে করলে তো আসলে ক্যাপিটালিস্টদের লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে, সো লাইক এইভাবে করা দরকার যাতে ক্যাপিটালিস্টদের লাভ হয়। আবার গভর্নমেন্ট বলছে না না এইভাবে করা দরকার যাতে শ্রমিকদের আর নেক্সট জেনারেশনের লাভ হয়। তাহলে ওয়েইং কি? ওয়েইং হচ্ছে দেখানো যে এখানে এই দুইটা যে স্টেক হোল্ডার ছিল, এর মধ্যে স্ট্রং স্টেক হোল্ডারকে, ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারকে তুমি যখন এটা দেখাতে পারবা, যে সাপোজ তুমি দেখাবা যে আসলে ক্যাপিটালিস্টরা বাই ডিফল্ট মানুষের রক্ত চুষে খায়, এরা হচ্ছে বাই ডিফল্ট তোমার লাইক অলরেডি অনেক বেশি অপ্রেস করতেছে এই মানুষজন গুলাকে, তোমার এমপ্লয়িরা এমন একটা জাত যারা হচ্ছে তোমার হিস্টোরিক্যালি অপ্রেসড, ভালনারেবল, তাদের ক্ষমতা নাই জিনিসগুলো করার। সো লাইক এই মানুষগুলো বেশি ভালনারেবল স্টেক হোল্ডার, এদের স্টেক নিয়ে চিন্তা করা বেশি ইম্পর্টেন্ট। এর মানে কি আমি এখন ওয়ে করছি যে ওর কথা আমার কথার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওর কথাও কিন্তু সত্য ছিল, আমার কথাও সত্য। যদি তুমি ওয়ে করতে পারো যে তোমার ইম্প্যাক্ট গুলা হাউসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেন ইউ উইন দ্য ডিবেট টু, ঠিক আছে? সো লাইক আর কি আচ্ছা, বেসিক একটা ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিছি। এখন আরো বেটার হয় যদি তোমরা কোয়েশ্চেন করা স্টার্ট করো, ঠিক আছে? দেন আমি উত্তর দিতে পারি। যে কেউ করতে পারো, যে কোনো কোয়েশ্চেন করতে পারো, নো কোয়েশ্চেন ইজ ডাম্প, ঠিক আছে? আর আমি এর চাইতে অনেক ডাম কোয়েশ্চেন করছি। হ্যাঁ বলো।
আচ্ছা ভাই, আপনি যে বলতেছিলেন যে হচ্ছে মানে এপি ডিবেটেড থেকে মেইন আমরা যে ইয়েটা করি যে হচ্ছে এপি ডিবেটেড প্রুভ করতে চাইছে, আরে না এটা এটা হলে ওইরকম হবে, কিন্তু বিপি ডিবেটে আপনি কি একটা কথা বলছিলেন যে হচ্ছে এটা মেনলি এরকম না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এপি ডিবেটে কেউ খুবই মিথ্যা কোনো একটা জিনিস বললেও, মানে সহজ কথা, রুল অফ থাম্ব হচ্ছে এপি ডিবেটে সবকিছুর সাথে এনগেজ করতে হয়। বিপি ডিবেটে তুমি অনেক কিছুকে ফ্রেম আউট করে দিতে পারো। ঠিক আছে? ফ্রেম আউট কি মনে আছে শুরুতে বুঝাইছিলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ওই জিনিসটাই। ঠিক আছে, এপি ডিবেটে ফ্রেম আউট করা একটু টাফ, আচ্ছা অর ভাইয়া। লাইক মানে কনভেনশনাল প্র্যাকটিসেস হয় না। বিপি ডিবেটে ফ্রেম আউট করবা জাস্ট, কেউ একটা মিথ্যা কথা বলে গেছে, তুমি জাস্ট এটাই বলো যে এটা একটা মিথ্যা ইনফরমেশন, শেষ আর এনগেজ করা লাগবে না। এটা বলে দেখায় যাও যে মানে এমন না তুমি ছেড়েই দিবা, বাট লাইক জাস্ট ফ্রেম ইট আউট, এটাই। ঠিক আছে, এটা আচ্ছা এপি ভাইয়া। ডিবেটে খুব কম হয়। আচ্ছা ওকে, ভাইয়া। এরপর ভাইয়া, আর হচ্ছে যে এখানে তো যদি বিপি ডিবেটে যেহেতু মানে দুইয়ের অধিক একটা টিম থাকে, তো সেখানে ভাইয়া হচ্ছে আহ, মানে এখন পক্ষ বিপক্ষ আই মিন আমরা তো আসলে সরি করি নাই তো কখনো, তো এখন মানে পক্ষ বিপক্ষ মানে মেনলি কিভাবে হয় মেনলি ইয়েটা ভাবেন দুইটার মধ্যে হয় বলতে, আই মিন এখানে মানে আমাদের মানে গভর্নমেন্ট সাইড মানে এখানে কি গভর্নমেন্ট অপোজিশন থাকে নাকি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট অপোজিশনই থাকে। তোমার দুইটা গভর্নমেন্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট আর একটা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট। জি জি দুইটা অপোজিশন থাকে, ওপেনিং অপোজিশন, ক্লোজিং অপোজিশন। জি জি ডিবেটের স্ট্রাকচারটা এরকম, প্রথমে ওপেনিং গভর্নমেন্টের যে দুইজন স্পিকার, একজনকে বলে প্রাইম মিনিস্টার আর একজনকে বলে ডিপিএম, ডেপুটি প্রাইম মিনিস্টার। জি জি অপোজিশনও সেম, এলও ডিএলও। প্রথমে পিএম স্পিচ দেয়, এরপর এলও স্পিচ দেয়, এরপর ডিপিএম স্পিচ দেয়, এরপর ডিএলও স্পিচ দেয়। জি জি ওকে, এখন লোয়ার হাউসে কে থাকে? লোয়ার হাউসে আছে হচ্ছে তোমার গভর্নমেন্ট হুইপ আর মেম্বার অফ গভর্নমেন্ট। ঠিক আছে, জি এরপর হচ্ছে তোমার লোয়ার হাউসে মানে সিজি, ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে বলা হয় হচ্ছে তোমার মেম্বার অফ গভর্নমেন্ট, সেকেন্ড স্পিকারকে বলা হয় গভর্নমেন্ট হুইপ। অপোজিশনের ক্ষেত্রে ক্লোজিং অপোজিশনের সেম, প্রথমে স্পিচ দেয় মেম্বার অফ অপোজিশন, এরপর অপোজিশন হুইপ। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। সবার স্পিচ 7 মিনিট করে। তুমি চাইলে পিওআই তুলতে পারো। পিওআই তুলতে হয় কিরকম? ক্রস হাউস এনগেজমেন্ট ভালো, মানে মনে করো তুমি ওপেনিং অপোজিশন, তুমি চাইলে ওপেনিং গভর্নমেন্টকেও ইনফরমেশন তুলতে পারো। বাট তুমি দেখো ওপেনিং অফ গভর্নমেন্টের সাথে তুমি কিন্তু লাইক ডিবেটের মধ্যেই এনগেজ করতে পারতেছো, তাই না? মানে লাইক ওর এগেনস্টে তুমি ডিরেক্ট স্পিচই দিচ্ছ, আবার ওটা রিপ্লাই তো ও স্পিচ দিচ্ছে, সো সে জি তোমার জি এনগেজমেন্ট সাফিসিয়েন্ট। বাট ক্লোজিং গভর্নমেন্টের সাথে কি, ক্লোজিং অপোজিশনের সাথে কি তোমার আর কোনো, বা ক্লোজিং গভর্নমেন্টের সাথে কি তোমার ডিরেক্ট কোনো স্পিচের ক্ল্যাশ হবে? হবে না। ও এসে তোমার কথা কাটবে, বাট এর পর তো তোমার স্পিচ নাই কথা বলার জন্য। সো ক্রস হাউস এনগেজমেন্ট ইজ এনকারেজড। মানে কি, তুমি পিওআই তুলবা ক্লোজিং গভর্নমেন্টকে, পিওআই এর মাধ্যমে এনগেজ করা ট্রাই করবা। সিমিলারলি তুমি যে ক্লোজিং গভর্নমেন্টে থাকো, তুমি ওপেনিং অপোজিশনকে পিওআই এর মাধ্যমে এনগেজ করবা, পিওআই তুলবা ওদেরকে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ইনফরমেশন কে কাকে তুলতে পারে? ক্লোজিং গভর্নমেন্ট তুলতে পারে ওপেনিং অপোজিশন আর ক্লোজিং অপোজিশনকে, আবার তোমার ক্লোজিং অপোজিশন তুলতে পারে ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্টকে। আবার সিমিলারলি ওপেনিং গভর্নমেন্ট তুলতে পারে ওপেনিং অপোজিশন ক্লোজিং অপোজিশনকে, ওপেনিং অপোজিশন তুলতে পারে ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্টকে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আর ভাই এই বিপি ডিবেটের মানে প্র্যাকটিসগুলো আমরা কোথা থেকে মানে দেখতে পারি বা ইয়ে করতে পারি? আই মিন আমাদের তো বিপি জি 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 বিপি ডিবেট, বাংলা বিপি ডিবেট, ভালো বিপি ডিবেটের রেকর্ড পাইলে আমি পাঠায় দিব। থাকার কথা না আসলে, বুঝতে পারছো? জি ভাই, তোমার বুঝতে পারছি। ইংলিশের অনেক ভালো ভালো ইয়ে আছে, ইংলিশে বললে আমি পাঠায় দিব, বুঝছো? ওগুলা ডিবেট না বুঝে আমাকে বললে আমি বুঝাইও দিব, সমস্যা নাই। আচ্ছা সো ভাইয়া। ওইটা হচ্ছে তোমার বাংলা স্টিল আমি পাইলে দিব, বুঝছো? কয়েকটা ছিল আমার ধারণা, খুঁজে দেখতে হবে একটু, পাইলে আচ্ছা আমি দিয়ে ভাইয়া, দিব অবশ্যই। ওকে ভাই, ওকে। ওকে, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটা কি কারো কোনো ভাইয়া, কোয়েশ্চেন নাই? হ্যাঁ, বলো বলো। ওদের যদি কোশ্চেন না থাকে আমার সাথে একটু ওই মোশনটা নিয়ে বসতে পারবা? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। আচ্ছা, বাট কোয়েশ্চেন আমি নাই এখানে শিওর? ওদের আর কোনো কোয়েশ্চেন নাই? ভাইয়া তুমি জিজ্ঞেস করতে থাকো, আমি একটু মোশন দেই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বলো পোলাপাইন, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আছে তো কোয়েশ্চেন তো অনেক। প্রবাবলি ওরা দুইজন। মেনলি হয়েছে কি ভাইয়া মানে
বলো। কোশ্চেন মানে প্রথমত তো আমরা তো অনেক মানে প্রথমবার করতেছি, তাই কি হইতে পারে মানে মনে হইতেছে যে আরে এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, কিন্তু সবগুলাই ওয়ান কাইন্ড অফ স্টুপিড কোশ্চেন প্লাস মানে নিজেই করা যায়। স্টুপিড কোয়েশ্চেন সমস্যা নাই, তুমি স্টুপিড কোয়েশ্চেন না করলে শিখবা কি করে? আমি সেটা এর তো তো চাইতে ঠিক। অনেক কোশ্চেন তো ভাই আমিও এখনো করি, তোমরা করলে তার সমস্যা নেই। স্টুপিড কোয়েশ্চেন আমি যখন তোমাদের বয়সে ছিলাম সবচাইতে বেশি স্টুপিড কোয়েশ্চেন আমি করতাম। স্টুপিড কোয়েশ্চেন সমস্যা নাই, করতে পারো। আচ্ছা ভাই, কমন মিস্টেকস গুলো কি থাকে ভাবেন? আচ্ছা আপনি বলেন যে হচ্ছে ওপেনিং কমন গভর্নমেন্ট। মিস্টেকস হচ্ছে ওয়েইং ছাড়া ডিবেট করা, যে আমিও সত্য কথা বলছি ও সত্য কথা বলছে। হ্যাঁ, এখন এজ কাকে ডিবেট দিবে এটা তাহলে এজের হাতে তুলে দিলা না তুমি? জি এজ জি। এখন নিজে বসে বসে চিন্তা করবে, আচ্ছা ও সত্য বলছে ও সত্য বলছে, আমি ডিবেট কাকে দিব? বেটার তুমি ওয়ে করো, আগে থেকে ওয়ে করো। আরেকটা যেটা বললাম কম্পারেটিভ, কম্পারেটিভ দাও আর্গুমেন্টের। কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে হচ্ছে যে আমার পৃথিবী দেখতে এরকম, ওর পৃথিবী দেখতে এরকম, ঠিক জি আছে? জি জি। এবং এটা ধরে নিয়েই যে ওর যে বেস্ট কেস, ওই বেস্ট কেসে গিয়ে এনগেজ করো। বলো যে হ্যাঁ ওর এই কথাটাও সত্য আমি ধরে নিচ্ছি, বাট এটা ধরে নেওয়ার পরও কি করে আমি আপনাকে বেটার আউটপুট দেই সেটা দেখেন, ঠিক আছে? নাইলে আচ্ছা ও সত্য বলতেছে আমিও সত্য বলতেছি, এখন ডিবেট তো লাইক এজের হাতে, তাইলে ওর যাকে ইচ্ছা এজ তাকে দিবে। আচ্ছা ভাইয়া, অ্যান্ড ভাইয়া মানে ক্লোজিং গভর্নমেন্ট আর মানে ওপেনিং গভর্নমেন্ট দুইটাই তো মানে ওয়ান কাইন্ড অফ মানে উইন যদি হয় তাহলে তো ওই দুইটা টিমই উইন নাকি? না দুটা টিম উইন না, দুটা টিম উইন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বললাম না কন্ট্রিবিউশন যাদের বেশি। আচ্ছা। বিপিতে র্যাঙ্ক দেয় এভাবে, ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। জি জি যে জি। ফার্স্ট হয় 3 পয়েন্ট পায়, যে সেকেন্ড হয় 2 পয়েন্ট পায়, যে থার্ড হয় 1 পয়েন্ট পায়, যে ফোর্থ হয় 0 পয়েন্ট পায়। উইন ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং অপোজিশন পাইতে পারে, ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশন পাইতে পারে, ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্ট পাইতে পারে। যে কোনো দুইটা দল পাবে, ঠিক আছে? মানে র্যাঙ্ক এরকম হবে, র্যাঙ্ক আচ্ছা আচ্ছা মনে আচ্ছা। করো যে লাইক যার ডিবেট যেরকম হবে সেই অনুযায়ী র্যাঙ্ক হবে, কোনো ইয়ে নাই যে এরা একসাথে বা ওরা একসাথে জিতবে এরকম না। আচ্ছা ভাইয়া, তার এরকম কি মানে এরকম কি হয় যে হচ্ছে আমি গভর্নমেন্ট ঠিক আছে কিন্তু আমার ওপেনিং ওপেনিং গভর্নমেন্ট ভুল বললো, অ্যান্ড হুম, ওইটাকে আমি আদতেও ধরাই দিব মানে আই হ্যাঁ মিন? অবশ্যই ধরা দিবা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন তো এটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসবে, তোমার ওপেনিং গভর্নমেন্ট তো পুরা নিশ্চয়ই ভুল ডিবেট করবে না আনলেস খুবই বাজে টিম। জি জি যদি খুবই বাজে টিম হয় তখন তো তোমার জন্য অ্যাডভান্টেজ, তুমি আগেই বুঝতেছো যে ওরা ফোর্থ খাবে, তাই না? জি জি। তখন তো তোমার জন্য ভালো জায়গা, তোমার জন্য সবকিছু বলার জায়গা ফাঁকা, তোমার লাইক এক্সটেনশন দেয়া লাগতেছে না, তুমি র্যান্ডম আর্গুমেন্টেই ডিবেট জিতে যাচ্ছ, তাই তো? আচ্ছা আর আচ্ছা। যদি ভালো টিম হয় তখন জি জি। হচ্ছে ওই যে এক্সটেনশন আসবে, এবং ভালো টিমই হবে ম্যাক্সিমাম টাইমে, এক্সটেনশন তো অলওয়েজই দেওয়া লাগবে। বাট লাইক ওই তো ভালো টিম হইলে অনেক মাথা খাটায় দেন এক্সটেনশন বের করা লাগবে, বাজে টিম হইলে ইজিলি এক্সটেনশন দিতে পারবা, এটাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমার আলহামদুলিল্লাহ আর কোনো। আর শুনো বলি, তোমার জি। উপরের বেঞ্চ মানে ডিরেক্ট উপরে যে বেঞ্চ আছে ওর ভুল ইভেন ইফ যদি নাও ধরো, তুমি কেন ওর থেকে আলাদা, তুমি কেন ওর থেকে বেশি কন্ট্রিবিউট করছো হাউসে, এটা কিন্তু তোমার দেখাইতেই হবে মাস্ট। বাট আচ্ছা ভাইয়া। এটা করতেছো কি করতেছো না তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার উপরে যে অপোজিশন আছে আর তোমার ডিরেক্ট সামনে যে অপোজিশন আছে, এই দুইটার সাথে যেন খুব বেশি এনগেজ করো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এইটাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আর আমার আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আমার মোশনটা নিয়ে একটু কথা বলো, আমি অনেক কষ্ট আছি ওই ডিবেটটা হারার পর থেকে। বলো কোন মোশন? ভাই হোয়াটসঅ্যাপে দিছে, এখানে তো আর কি ছবিটা দেওয়া যাইতেছে না। আচ্ছা ওই যে দেখতেছি ভাই দাঁড়াও। পাবলিক প্রসিকিউটর আর ইয়ারটা। এটার এজ কোন ইয়ে দিছিল তোমাদেরকে? আজ মোটামুটি ভাই দিছিল, মোটামুটি বেশি আর কি দেয় নাই, ক্লোজ রাউন্ড ছিল তো। মানে আমি আর বলতেছি তোমার ভাই বলো। ওই ফেস্টে আমরা দুইটা ডিবেটই হারছি, মানে হচ্ছে দুইটা হারছি আর কি, একটা হচ্ছে ট্যাব রাউন্ড আর একটা হচ্ছে এই কোয়ার্টার। তো হচ্ছে কথা হচ্ছে দুইটাই এক টিমের কাছে হেরে গেছি। দুইটা মোশনে আমাদের অনেক ইয়া ছিল, কি বলে মানে আমাদের বুঝার আর কি একটু ঘাটতি ছিল। আর হচ্ছে কি বলবো মানে এরকম যে মোশন গুলো একটা আমাদের কাছে বেখাপ্পা লাগে, ওগুলাতে আমরা মারা খেয়ে যাই, নাইলে ভাই আমাদেরকে হারাইতে পারে না এখন আপাতত। অপরাধের অভিযোগে অভিযুক্ত কিন্তু নিজ খরচে আমরা সরকারি কর্মচারী এবং আর্থিকভাবে অক্ষম ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন। হ্যাঁ তোমরা কি বলছো, তোমরা কোন কোন সাইডে ছিলা বলো? ভাই ছিলাম অপোজিশনে, মানে সরি গভর্নমেন্টে না,
আমরা হচ্ছে কি প্রসিকিউটরের সাইডে ছিলাম আর কি, প্রসিকিউটর হবো। হ্যাঁ, প্রসিকিউটরের সাইডে তো ছিল। হচ্ছে আমরা বলছি যে ভাই দেখেন কোন সাইড আসলে ইম্প্যাক্ট আপনি বেশি ফালাইতে পারেন। ইম্প্যাক্ট তো আসলে আপনি প্রসিকিউটরের সাইড থেকে বেশি ফালাইতে পারেন, কজ একটা মানুষ মানে হচ্ছে যে ডিফেন্স লয়ার কি করে, একটা মানুষ যে হয়তো বা আপনার ডিফেন্স লয়ারের ভালো কাজটাকে যদি বেস্ট কেস সিনারিও ধরে নেই, তাহলে হচ্ছে গিয়ে তার কাজটা হচ্ছে গিয়ে এইটা যে একটা মানুষ হয়তো বা কোনো অন্যায় করে নাই কিন্তু তাকে শাস্তি দেওয়া হইতেছে। এখন এই শাস্তিটা কেন সে পায়, কজ আইনের ভিতরে একটা লুপহোল আছে, সেই লুপহোলটার কারণে। এখন ডিফেন্স লয়ার কি করে, সেই লুপহোলটা দেখায়, এরপরে হচ্ছে কি তাকে বাঁচায় আনে। মানে সে হয়তো বা একটা কেসে একজনকে বাঁচায় আনতেছে, হয়তো বা বছরে একজনকে বাঁচায় এনে একটা ভালো কাজ করতেছে। রেদার হচ্ছে একটা প্রসিকিউটর ইয়া করবে কি বলে, আইন কানুন নিয়ে কাজকর্ম করবে, সে ওই আইনের লুপহোলটাকে ফিল আপ করবে। ফিল আপ করলে হচ্ছে কি ইয়া হবে কি বলে এটাকে, তার মানে সে হচ্ছে কি একটা মানুষকে না, বরং ওই যে ওই লুপহোলটার কারণে যে 10-20টা মানুষের ইয়া গেছে, ঝামেলা হয়েছে, সেই 10-20টা মানুষ 100টা মানুষকে সে বাঁচাইতেছে, তাই তার ইম্প্যাক্টটা সোসাইটিতে বেশি। আর অপোজিশন কি বলছে? অপোজিশন এসে বলছে যে আমরা নাকি প্রসিকিউটরের কাজ, ডিফেন্স লয়ারের কাজ কিছু বুঝি না, এগুলা নাকি এদের কাজ না। ওরা কাজ হিসেবে কি বলছে? ওরা কাজ হিসেবে বলছে যে ডিফেন্স লয়ার নাকি হচ্ছে গিয়ে ইয়া করে, এই আইনের ইয়াতে মানে এই মানুষজনকে বাঁচায় যাদের টাকা পয়সা নাই তাদেরকে, এইটা একটা জিনিস। আর হচ্ছে গিয়ে ওরা বলছে যে আহ, আসলে ডিফেন্স লয়ারই বেশি ইয়া করে, কজ হচ্ছে গিয়ে যে কেস ইচ্ছা সেই কেস নাকি নিতে পারে। অলদো এখানে বলছে, তো আমরা এটা ধরছি যে ভাই কনটেক্সটটা তো বলে না, ডিফেন্স লয়ারের কনটেক্সটে নাকি বলা এমন না কাজ। থাকলে তো সমস্যা নাই, মানে লাইক মানে এটা তোমার এইভাবে কোয়েশ্চেন করতে হইতো আর একটু জিনিসটা, যে তোমার যে সরকারি কর্মচারী ওর হাত সরকারের কাছে, মানে লাইক আচ্ছা আমি একটা নর্মাল জিনিস বলি তোমারে, বাংলাদেশে যে জাজ অনেক শর্ট এবং একটা মামলা অনেক বেশি বছর ধরে আটকায় থাকে কোর্টে, এটা জানো? না, এটা জানতাম না, কিন্তু জানলাম আর কি। আচ্ছা, এটা তো জানা উচিত তাই না? মানে এটা নর্মাল না? তুমি দেখো না প্রত্যেকটা মামলা কোর্টে আটকায় আছে। এখন তুমি গভর্নমেন্ট, তোমার মেইন কাজ তাহলে কি হওয়ার কথা? তাড়াতাড়ি মামলা শেষ করার না? হ্যাঁ হ্যাঁ এখন তুমি চিন্তা করো তো, তুমি সরকারি ভাবে টাকা পয়সা পাইতেছো, ঠিক আছে? হুম, তুমি হ্যাঁ, কেস জিতলেও টাকা পাবা, কেস হারলেও টাকা পাবা। তুমি কি হ্যাঁ। কেস জিতার চেষ্টা করবা? না, সরকার কি চাবে, তুমি কেস জেতার চেষ্টা করো নাকি করো না, কোনটা চাবে যে আমি কেস জেতার চেষ্টা করি। কেন চাবে? কারণ হচ্ছে গিয়ে তারা আমার পিছনে একটা টাকা ইনভেস্ট করতেছে, আর আমি যদি কিচ্ছু না করি, মানে সরকার তো ইভেন্চুয়ালি চায় যে সরকারি যে স্কুলের টিচাররা আছে এরা পড়ায়, যদি এরা পড়ায় না, ডাক্তাররা যাতে। আমি বলি, সরকার নিরপরাধ মানুষের জন্য অ্যাটর্নি নিয়োগ দিচ্ছে কেন? যে সরকার ইজ গো বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা দেখানোর জন্য নাকি? এটাই তো হ্যাঁ হ্যাঁ, এটা দেখানোর জিনিসটা জন্য। তো এটাই, যদি দেখানোর না- জন্য, এটাই তো তাই না? সরকারি কিছু যায় আসে তুমি জেলখানে চলে গেলে? না, মানে আনলেস তোমার ইম্পর্টেন্ট কেউ যায় আসে না। এটা সিম্পল না? সরকারের তাহলে মেইন ইয়ে কি হওয়ার কথা? সরকার তো ইটসেলফ তোমার কার্য পরিধিকে অনেক লিমিট করে দিবে। কারণ এই যে তোমার আসামি যে ওর এগেনস্টে মামলা কে দেয়? রাষ্ট্রপক্ষ দেয় না? হ্যাঁ হ্যাঁ তাইলে রাষ্ট্রপক্ষের দেয়া মামলাকে যদি তুমি ভুল প্রমাণ করে দাও, হ্যাঁ, মানে সেইম হইলো কার, তোমার নাকি সরকারের? আমার। তোমার কেন হবে? তুমি তো কারণ ক্রিমিনাল, মানুষজন তুমি তো তো আমাকেই ক্রিমিনালকে দেখলো সেই জন্য। তুমি তো ক্রিমিনালকে ডিফেন্ড করতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি ক্রিমিনালকে ডিফেন্ড করতেছো যার এগেনস্টে মামলা দিছে রাষ্ট্রপক্ষ। হুম, তুমি প্রমাণ করলা যে রাষ্ট্রপক্ষ ভুল কেস দিছিল, রাষ্ট্রপক্ষ হুদায় হয়রানি করছিল। হ্যাঁ হ্যাঁ, এইটাই ইমেজ বাজে হবে কার? সরকার। সরকারের না? হ্যাঁ, তো সরকার কি চাবে তুমি এগুলো করো? না, তো তোমার কার্যপরিধি অনেক লিমিটেড না এজ আ হ্যাঁ ডিফেন্ডার? হ্যাঁ হ্যাঁ, এই আর্গুমেন্টটা কি দিছিলা? না, এটাই তো আর্গুমেন্ট হওয়ার কথা না? আমার কাছে 60,000 কেস আছে এবং 60,000 কেসের মধ্যে আমি নিজেও জানি যে 15,000 কেস হয়তো ফলস, বাট ফলস কেস হিসেবে ঝুলায় তো আমি রাখতে পারবো না জিনিসগুলাকে, আমার তো নিষ্পত্তি করতে হবে, শেষ করতে হবে, তাই না? আচ্ছা ভাই, তাহলে তো প্রসিকিউটর হিসেবেও কাজের পরিধি ওই রকমই কম না?
প্রসিকিউটর হিসাবে কাজের পরিধি ওরকম কম কেন? প্রসিকিউটর হিসাবে তো তুমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করতেছো না, ওখানে তো তুমি সরকারের কর্মচারী না, ওখানে তো তোমার নিজের পরিধি, ওখানে তো না লাইক না মানে ওইটাও তো সরকারি কর্মচারী, ক্লারিফিকেশনে বলছিল। ও তো সরকারি কর্মচারী, বাট লাইক মানে তোমার তো জিনিসটা তোমার কিভাবে বুঝাই, আহ কিভাবে বোঝানো যায়, দাঁড়াও আমি একটা এক্সাম্পল চিন্তা করে বুঝাইতেছি। লাইক মানে লাইক আচ্ছা যাও, আমি এক্সাম্পল দিলাম না, আমি তোমার কথাই ধরে নিতেছি। প্রগতিশীল প্রসিকিউটর যদি তুমি হও, ঠিক আছে, জি তোমার কাজ কি? আইনের লুপহোল বের করে ফৌজদারি কার্যবিধিকে আরো উন্নয়ন করা নাকি? হ্যাঁ, এইটা তো এখানে কাজে লেখা, তুমি কিন্তু যদি আর কি তুমি যদি ওরা উন্নয়ন করতে বলতেছিল পারো, যে তুমি যদি উনি উন্নয়ন নাকি করতে পারো, কেসও লড়ে আর কি। হ্যাঁ তো কেস লড়বে না? একজন আইনজীবীকে কেস লড়ানোর তো লেখাই আছে রে ভাই। অপরাধ দমনের পাশাপাশি হ্যাঁ ফৌজদারি হ্যাঁ বিচার ব্যবস্থা, তো আইনজীবী অপরাধ দমন করে কিভাবে? ও তো কেস লড়ার মাধ্যমে অপরাধ দমন করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি। জিনিসটা কি, তুমি যদি প্রসিকিউটর হও, প্রসিকিউটর নতুন নতুন আইনে মানে তোমার তো বুঝতে হবে দুই সাইডে গভর্নমেন্টের ইনসেনটিভ কি। তুমি যদি একজন প্রসিকিউটর হও, তাহলে ওই জায়গায় হ্যাঁ গভর্নমেন্টের ইনসেনটিভ কি থাকবে? যে তুমি নতুন নতুন আইনের চেঞ্জেস আনতেছো, আর তুমি হচ্ছে গভর্নমেন্টের ইয়েটাকে আরো বেশি রিফর্ম করতে পারতেছো, একটা জনগণ ফ্রেন্ডলি ব্যবস্থা আনতেছো। হ্যাঁ তুমি লাইক যদি এগুলা করতে পারো, তখন গভর্নমেন্টের লাভ না? তো গভর্নমেন্টও চাবে তুমি এগুলো করতে পারো, গভর্নমেন্টের অ্যাক্টিভ ইনসেনটিভ কি এটা থাকবে না? হ্যাঁ বুঝতেছো? তাই হ্যাঁ দুই হ্যাঁ সাইডে গভর্নমেন্ট তোমারে পুশ দিতেছে, বাট কোন সাইডে গভর্নমেন্টের পুশ তোমাকে ড্রিম অ্যাচিভ করতে সাহায্য করতেছে? হ্যাঁ এই সাইডে কি গভর্নমেন্ট লিমিট করতেছে আমাকে? না শেষ, সিম্পল, এটাই ডিবেট। তুমি ফোন বুঝতে ধরবে না পারছো? কেন? তাহলে আমরাও ডিবেটটা জিতে জাস্ট ওই প্রসিকিউটর পাবলিক ডিফেন্ডারের জায়গায় নিজেকে বসায় চিন্তা করবা বাংলাদেশ দেখতে কিরকম, শেষ। আর ভাই যে ছিল, জাজ ছিল, ওই লোক বলতেছিল যে এই ডিবেটটা নাকি আরো ভালো হইতো যদি হচ্ছে এই যে যে ছেলেটার কথা এখানে বলা হয়েছে আর কি, যার অ্যাক্টরে আমরা ডিবেট করতেছি, ও যে সদ্য গ্রাজুয়েট করা, ওই দৃষ্টিভঙ্গি থেকে নাকি আমাদের ডিবেট করার কথা উচিত ছিল। হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে ডিবেট করতে পারতে এইভাবে যে যতগুলো আইন আছে বাংলাদেশে, ম্যাক্সিমাম আইন হচ্ছে তোমার ইম্পেরিয়ালিস্ট টাইমস এর আইন, অর্থাৎ ব্রিটিশ টাইমের আইন, উপনিবেশবাদী আইন। হ্যাঁ যেই আইনগুলো অনেক বেশি কনজারভেটিভ, যেই আইনগুলো অনেক বেশি তোমার এস্টাবলিশমেন্ট পন্থী, যেই আইনগুলো হচ্ছে তোমার অনেক হ্যাঁ বেশি কি জানি বলে সামন্ততান্ত্রিক। বাট তুমি যেহেতু একজন নতুন গ্রাজুয়েট, তুমি এই আইনগুলোর ঝামেলাগুলো বুঝো, তুমি তোমার জেনারেশনের সাথে এটার কনসেশনের পয়েন্টটা বুঝো, তুমি এগুলা চেঞ্জ করতে চাও, তুমি যে একটা চেঞ্জ আচ্ছা আনতে চাও, এটা হচ্ছে তোমার পুশটা। বুঝতে পারছো? এই জিনিসটা তুমি হ্যাঁ হ্যাঁ কখনোই ইয়ে হিসাবে করতে পারতে না, এটাই। আর ভাই তাহলে এগুলা থেকে অপোজিশন থেকে কি বলতাম? অপোজিশন থেকেও ডিবেটটা সেম হয়ে যাইতো। অপোজিশন থেকে তোমার দেখাইতো যে হইতো যে দেখেন ইয়েস এইসব চেঞ্জেস মানে লাইক মানে এখন তো আমি গভর্নমেন্টের পক্ষে বলছি এই জন্য লাইক মানে হচ্ছে জিনিসগুলো এরকম, আমি অপোজিশনের পক্ষে বললে তখন হচ্ছে লাইক সেম প্রিমাইস গুলো আমি আবার কাটতাম যে ভাই দেখেন আসলে এরকম না যে গভর্নমেন্ট কখনোই চাবে না গভর্নমেন্টের আইনের যে লুপহোল গুলো আছে হাবিজাবি সেগুলো আপনি মানুষের সামনে নিয়ে গিয়ে দেখান। তারপর হচ্ছে যে লাইক তোমার কি জানি বলে মানে এই জিনিসগুলো এরকমই অনেক ট্যাকটিক্যাল, লাইক হচ্ছে যে তোমার এরপর যেটা সেটা হচ্ছে তোমার এই যে মানুষজনকে হেল্প করার যে বিষয়টা বা ইয়ে করার বিষয়টা তোমার বুঝতে হবে যে তুমি বর্তমান এই যে তুমি যেই এজ থেকে পড়ে বেড়ে উঠছো, তুমি এইখানে দেখছো যে কিভাবে সমাজের ওর সোসাইটির যে এলিটরা আছে ওরা কিভাবে নিরপরাধ মানুষদের বা ইয়েদের নামে কেস দিয়ে ওদেরকে ফাঁসায় দেয়, ওদেরকে আটকায় দেয়। এই জিনিসটা এই যে তোমার কি বলা যায় যে পলিটিক্যাল এলিটদের যে একটা পাওয়ার আছে স্পেসিফিক্যালি যেটা ওরা হোল্ড করে, মানে তুমি দেখো একটা জিনিস, একটা মানুষ যে সিস্টেমের মধ্যে ঢুকে আছে 20 বছর ধরে, ওর কিন্তু সিস্টেম চেঞ্জ করার ইচ্ছা থাকবে না। ওর মধ্যে কিন্তু এই রিক্সাওয়ালাটার জন্য বা ইয়েটার জন্য আর হচ্ছে ওই ইয়া মানে একদম ফ্রিতে ফাইট দেয়ার বা ওইখানে গিয়ে একদম জান দিয়ে লড়ে কেস বের করার ইচ্ছা নাই, এটা নাই। ও সিস্টেমটাকে বাস্তব হিসেবে মেনে নিছে, সত্য হিসেবে মেনে নিছে। ও মনে হ্যাঁ করছে এটাই এরকম, চেঞ্জ করা যাবে না। তোমার ওই জিনিসটা নাই, হ্যাঁ তুমি এখন এটা চেঞ্জ করতে চাও, তুমি এখন ওই অবিচারটা দেখো, এটাই। আচ্ছা আচ্ছা দেন কামস ওয়েইং, দেন কামস কম্পারেটিভ, এমনি করে করে যে পয়েন্টে এনগেজ করবে ও ডিবেট জিতবে। আচ্ছা